দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। অবৈধ অভিবাসনের অভিযোগে মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি সহ আটক হয়েছেন ২০৬ অভিবাসী। শুক্রবার জোহর রাজ্যের পাসির গুদাং এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগ। যাচাই করা হয় অভিবাসীদের কাগজপত্র। এ সময় আটক করা হয় ২০৬ অভিবাসীকে। ১৩২ বাংলাদেশি ছাড়াও আটককৃতদের মধ্যে রয়েছেন চীন, মিয়ানমার, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের নাগরিক। তাদের সবার বয়স ১৮ থেকে ৬১ বছরের মধ্যে। শনিবার এক বিবৃতির মধ্য দিয়ে এসব তথ্য জানায় মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ। বলেন, আটক হওয়াদের বিরুদ্ধে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসনের অভিযোগে আটক করা হয়েছে প্রায় ২,০০০ অভিবাসীকে। কুয়েত ও বাংলাদেশের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। বন্ধুপ্রতিম দেশটি সব বিপদ আপদেই বাংলাদেশের পাশে থেকেছে, এমন মন্তব্য করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। কুয়েত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কুয়েত থেকে আমাদের সহকর্মী হেফজু মিয়ার প্রতিবেদন। বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস ও কুয়েত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি, তাই বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। স্থানীয় নাগরিক সহ এতে অংশ নেয় প্রবাসীরাও। মঙ্গলবার স্থানীয় সময় রাতে হোটেল ক্রাউন প্লাজায় ছিল জাঁকজমকপূর্ণ আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুয়েতের সমাজ কল্যাণ, পরিবার ও শিশু বিষয়ক মন্ত্রী শেখ ফিরাজ সাউদ আল মালিক আল সাবা। দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় আয়োজনে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। বক্তব্যে দুদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরেন রাষ্ট্রদূত। আজকে আমরা এই ৫০ বছর পূর্তি উপলক্ষে আমাদের একটা বিশাল একটা মাইল ফলক। কুয়েত আমাদের একটা বন্ধুপ্রতিম দেশ। কুয়েত সবসময় আমাদের বিপদ আপদের সাথে দাঁড়িয়েছে। কুয়েত ফান্ড আমাদের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্টে তারা ফান্ডিং করে। এ সময় বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে কুয়েতি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান মোহাম্মদ আশিকুজ্জামান। যারা এখানে ব্যবসা করছেন ব্যবসায়ীদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি তারা যেন কুয়েতের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে আরও প্রসার করে। আমাদের অনেক রিসোর্স আছে, আমাদের কৃষিতে অনেক অগ্রগতি হয়েছে, অন্যান্য অনেক ক্ষেত্র আছে যেখানে কুয়েত আমাদের ইনভেস্ট করতে পারে। পথ চলার ৫০ বছরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিক নিয়ে তৈরি তথ্যচিত্র তুলে ধরা হয় অনুষ্ঠানে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান পরিবেশন করেন শিল্পীরা। আয়োজনে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়। অনিক রহমান, যমুনা নিউজ। নানা আয়োজনে ওমানে উদযাপিত হলো ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলা। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে হয় এই আয়োজন। দেশটির বারকা এলাকার আল নাহদা রিসোর্টে দিনব্যাপী উৎসবে মাতেন প্রবাসীরা। দেশটির নানা প্রান্ত থেকে উৎসবে অংশ নেন হাজারের বেশি প্রবাসী। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত। হাজারো প্রবাসী বাংলাদেশির পদচারণায় মুখর ওমানের বারকার আল নাহদা রিসোর্ট। কর্মব্যস্ততার ফাঁকে পরিবার পরিজন নিয়ে মিলন মেলায় অংশ নেন দেশ থেকে বহু দূরে এসব প্রবাসী। শিশুদের হৈহুল্লোড় আর ছোটাছুটিতে মুখরিত হয়ে ওঠে রিসোর্ট প্রাঙ্গণ, আর বড়রা সমবয়সীদের সাথে মাতেন আড্ডা গল্পে। নতুন প্রজন্মকে শিক্ষাদানের জন্য আমাদের পুরাতন সংস্কৃতিগুলা এখানে তুলে ধরা হয়েছে এবং বাংলাদেশ সোশ্যাল ক্লাবকে ধন্যবাদ। আমি এখানে অনেক দোকান দেখেছি, অনেক জিনিস দেখেছি, ইভেন আমি আমার ক্লাসমেটও এখানে পেয়েছি। বৈশাখী মেলায় এসে আমার অনেক ভালো লাগতেছে। আমি এখানে আমার আব্বু এবং আম্মুর সাথে আসছি। পয়লা বৈশাখ উদযাপন, যেখানে আসলে এখানে বাংলাদেশিরা যারা পরিজন নিয়ে আছেন তাদের বিশেষ আজকের এই দিন বলা যায়। দীর্ঘদিন ধরেই প্রবাসীদের স্বার্থে কাজ করে যাচ্ছে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব। আয়োজকদের দাবি, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেই তাদের এবারের আয়োজন। পয়লা বৈশাখ সামাজিক সম্প্রীতি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই দিনে সকলে মিলে আনন্দ উৎসব করে থাকেন। ধনী দরিদ্র, উচ্চ নিম্ন সকলের মধ্যে বৈষম্য ভুলে সকলে মিলে উৎসব পালন করা হয়। পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতি ঐতিহ্য ধারণের একটি গুরুত্বপূর্ণ উপায়। আমরা বাঙালি কমিউনিটি বা আমাদের প্রবাসী ভাইদের জন্য আমরা একটা আনন্দ এবং আমরা এই যে আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরার জন্য আমরা এই আয়োজনটা করি। সবাই
আন্তরিকভাবে সহযোগিতা করছে বলে আমরা এত বড় একটা বৈশাখী মেলার আয়োজন এখানে ওমানের মাটিতে করতে পেরেছি। অনুষ্ঠানে ছিল বাহারি স্বাদের দেশি খাবারের স্টল, যেখানে ভিড় জমায় ভোজন রসিকরা। ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি ছিল পিঠাপুলির সমাহারও। দিনভর এই উৎসবে ছিল খেলাধুলার আয়োজনও। এতে দেশীয় নানা খেলায় অংশ নেন প্রবাসীরা। আমরা হাঁস খেলা সম্পন্ন করেছি, ওইদিকে বলি খেলা চলতেছে এবং হাডুডু খেলা। আমরা আমাদের ঐতিহ্যবাহী সব খেলা আমরা আমাদের সোশ্যাল ক্লাবের উদ্যোগে আমরা উদযাপন করতেছি। সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। দর্শকদের নাচ ও গানে মাতিয়ে রাখেন শিল্পীরা। পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় দিনব্যাপী এই আয়োজন। পুরস্কার হিসেবে দেয়া হয় ওমান থেকে বাংলাদেশ আসা যাওয়ার টিকিট। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে চীনের ঝেচিয়াং নর্মাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব। বিশ্ববিদ্যালয়ের কালচারাল স্কোয়ারে আয়োজন করা হয় অনুষ্ঠানটি। প্রদর্শন করা হয় বিভিন্ন দেশের বৈচিত্র্যময় খাবার। 26টি দেশের শিক্ষার্থী এতে অংশ নেয়। খাবারের স্টলগুলোতে ছিল বাহারি খাবারের পসরা, লাল সবুজ পতাকা, দোয়েল পাখি, রয়্যাল বেঙ্গল টাইগার ও বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি দিয়ে সাজানো ছিল বাংলাদেশের স্টল। খাবারের তালিকায় ছিল রসগোল্লা, পাটিসাপটা ও পুলি পিঠা সহ মুখরোচক নানা খাবার। সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্বিক সহায়তায় ছিলেন মোহাম্মদ মাহমুদুর রহমান রোকন, মোবারক হোসাইন ও সাদিয়া শারমিন সহ বাংলাদেশের শিক্ষার্থীরা। কুয়েতে কেসিসি ডেজার্ট টি-20 চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ভারতের রাজওয়াল ক্রিকেট ক্লাবকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া একাদশ। শুক্রবার ফাইনালে 6 উইকেটের ব্যবধানে ভারতীয় ক্লাবটিকে হারায় বিবাড়িয়া একাদশ। স্থানীয় সময় রাত 11টায় শুরু হয় খেলা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজওয়াল ক্রিকেট ক্লাব। 20 ওভার শেষে 8 উইকেটে 121 রান নিতে সক্ষম হয় দলটি। 122 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিবাড়িয়া একাদশ 3 ওভার আর 4 উইকেট হাতে রেখেই পৌঁছে যায় জয়ের লক্ষ্যে। সংগ্রহ করে 125 রান। গ্রুপ পর্বে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সহ কয়েকটি দেশের দল অংশ নেয়। ফাইনালে উপস্থিত ছিলেন বিবাড়িয়া একাদশ ক্লাবের উপদেষ্টা মঈনুদ্দিন মঈন, মির্জা সোহেল বেগ, ক্লাবের সাধারণ সম্পাদক শিপন, জাহাঙ্গীর খান পলাশ, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন সহ বিভিন্ন দেশের ক্রিকেট প্রেমীরা। 121 রানের টার্গেট দিয়ে আমরা 122 রান আমরা 6 উইকেটের বিনিময়ে লাভ করেছি। বিদেশের মাটিতে আজকে 20টি দলের সাথে খেলা করে 12টি দলকে পিছিয়ে ফেলিয়ে ইন্ডিয়ার সাথে ফাইনালে আমরা বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া একাদশ ক্রিকেট যে জয়লাভ করেছে, এই জয়লাভ করাকে আমরা একটা ইতিহাস হিসাবে মনে করি। বাংলাদেশ ভারত নারী টি-20 সিরিজের খবর। 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে রোববার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত নারী দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে ম্যাচ। সিলেটের স্পোর্টিং উইকেটটিকে টি-20 জন্য আদর্শ মানছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে ভারত অধিনায়ক হারমানপ্রীত এই সিরিজকে নিচ্ছেন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। বছর ঘুরে আবারও বাংলাদেশ সফরে ভারত নারী দল। সিলেটে সুরমা নদীর পারে ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ির সামনে ট্রফি উন্মোচনের ফটো সেশনে নিগার সুলতানা জ্যোতির সাথে অংশ নেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কর। কিন্তু ঘড়ি ঘেঁষে মাকড়সার জালের মতো জটলা পাকানো বৈদ্যুতিক তার সৌন্দর্য হানি করেছে সেশনের। সবশেষ বাংলাদেশ সফরটা মোটেও সুখকর ছিল না হারমানপ্রীতের জন্য। ওয়ানডে সিরিজ হারের সাথে আম্পায়ার ও বাংলাদেশ দলের সাথে অসৌজন্য আচরণের জন্য নিষিদ্ধ হতে হয়েছিল তাকে। সিলেটের স্পোর্টিং উইকেটকে টি-20 জন্য আদর্শ মানছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ছোট ফরম্যাটের ক্রিকেটে কোনো স্কোরই নিরাপদ নয় বলে মনে করেন তিনি। যে উইকেট আমরা দেখছি 140 প্লাস বা 150 প্লাস একটা রান যদি আমরা দাঁড়া করতে পারি, তো সেই ক্ষেত্র থেকে তাদের জন্য অবশ্যই চেস করা ডিফিকাল্ট হতে পারে। বাট তবুও বলবো না, কারণ আসলে টি-20তে এখন বর্তমানে কোনো রানই আসলে সেফ না। ঘরের মাঠেই বসে যাচ্ছে এবারে নারী বিশ্বকাপের আসর। ভারতের মতো ভালো দলের বিপক্ষে এই সিরিজ ভালো প্রস্তুতির জন্য সহায়ক হবে বলে মনে করেন নিগার। ইন্ডিয়া একটা ভালো টিম এবং তারা কিন্তু ফুল প্যাকেজে এবার এসেছে। ওয়ার্ল্ড কাপে মোরালেস ওদের এই টিমটাই খেলবে, সো ওদের জন্য একটা গুড প্রিপারেশন আমাদের জন্য। ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে 5টা টি-20 খেলা এবং টিমটাকে আমরা যে টাফ টাইমটা পার করে আসছি সেটার থেকে কামব্যাক করতে হলে অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। সো আমাদের টিমের জন্য একটা বড় অপরচুনিটি। সাম্প্রতিক সময় টাইগ্রেসরা বেশ ভালো করছে বলে জানালেন হারমানপ্রীত কর। বিশ্বকাপের আগে নিজেদের মানিয়ে নিতে এই সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান ভারত অধিনায়ক।
আশা করি তাদের সাথে বেশ ভালো একটি সিরিজ হতে যাচ্ছে আমাদের। বিশ্বকাপের আগে নিজেদের মানিয়ে নিতে বড় সুযোগ হয়ে এসেছে এই সিরিজ। টাইগ্রেসদের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতার জন্য তৈরি আছি আমরা। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে নাকাল হতে হয়েছিল জ্যোতি মারুফাদের। ফিল্ডিং ও ব্যাটিং দুর্বলতা ছিল স্পষ্ট। এই সিরিজে সেই ঘাটতি পুষিয়ে নিতে চায় বাংলাদেশ নারী দল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন ছাত্র আন্দোলন ঠেকাতে ব্যাপক মারমুখী দেশটির পুলিশ। নির্যাতন ও ধরপাকড়ের শিকার হচ্ছেন শিক্ষকরাও। বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে ছাত্রদের। এত কিছুর পরও আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে আন্দোলন। যুক্তরাষ্ট্রের পর ইতালি, ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়াতেও ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী আন্দোলন। মার্কিন নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন থেকে রেহাই পাচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। গাজায় গণহত্যা বিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা জানানোয় দমনপীড়নের শিকার এমরি ইউনিভার্সিটির এই শিক্ষক। জর্জিয়ার এমরি ইউনিভার্সিটি ইন আটলান্টার এই শিক্ষার্থীর ওপর টেজার দিয়ে চলছে নির্যাতন। চারদিক থেকে ঘিরে রেখেছে অস্ত্রধারী পুলিশ। এভাবেই নিপীড়ন, ধরপাকড় চলছে যুক্তরাষ্ট্রের আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর। সাম্প্রতিক ইতিহাসে এত বড় ছাত্র আন্দোলন দেখেনি যুক্তরাষ্ট্র। হার্ভার্ড থেকে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, ওহাইও থেকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি একের পর এক বিশ্ববিদ্যালয় সামিল হচ্ছে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে। আমাদের তিনটি দাবি: ইসরায়েল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে আর্থিক সম্পর্ক বাতিল, বিনিয়োগের স্বচ্ছ পূর্ণাঙ্গ তথ্য, সব ছাত্র ও শিক্ষকের ন্যায় বিচার, ফিলিস্তিনের জন্য আন্দোলনের কারণে যাদের বহিষ্কার করা হয়েছে। ফিলিস্তিনে যে গণহত্যা চলছে ছাত্ররা বসে বসে দেখতে পারে না। ইসরায়েলি প্রতিষ্ঠানের সাথে সম্পর্কের মাধ্যমে এই হত্যাযজ্ঞে শামিল হতে পারে না। আন্দোলনের তীব্রতা যত বাড়ছে সমানতালে চলছে দমনপীড়ন। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, হুমকি ধামকি, ধরপাকড়ের পরও অবশ্য অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের এতগুলো বিশ্ববিদ্যালয়ে গাজার প্রতি মানুষের প্রতি একাত্মতা জানিয়েছে। আমাদের দাবি, ইসরায়েলের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক বাতিল করতে হবে। গাজায় গণহত্যা ইস্যুতেও দৃষ্টি আকর্ষণ চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। ইসরায়েলের অর্থায়ন বাতিল না হওয়া পর্যন্ত বিক্ষোভ বন্ধ হবে না। যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে আন্দোলন ছড়িয়েছে ইউরোপ ও অস্ট্রেলিয়াতেও। ইসরায়েল বিরোধী স্লোগানে মুখরিত জার্মানি, ইতালি, প্যারিসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। প্যারিসে ছাত্র পুলিশ সংঘর্ষের ঘটনাও হয়েছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। শক্তিশালী টর্নেডো তাণ্ডব চালিয়েছে যুক্তরাষ্ট্রের 5টি অঙ্গরাজ্যে লন্ডভন্ড বিস্তীর্ণ এলাকা। শুক্রবার স্থানীয় সময় দুপুরে আঘাত হানে টর্নেডোটি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় নেব্রাস্কা অঙ্গরাজ্য। ক্ষতিগ্রস্ত হয় অন্তত 100 খানেক বাড়িঘর, উপড়ে পড়ে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় অঞ্চলটির এয়ারপোর্ট। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু উড়োজাহাজ। ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আহত হয় কয়েকজন। পথে পথে পড়ে থাকতে দেখা যায় বিধ্বস্ত ঘরবাড়ির আবর্জনা। ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে জরুরি বিভাগের সদস্যরা। নেব্রাস্কা ছাড়াও টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে টেক্সাস, মিজোরি, মিসিসিপি ও আইওয়া অঙ্গরাজ্যে। যুক্তরাষ্ট্রের এই 5 রাজ্যে একই দিনে খবর পাওয়া গেছে 60টির বেশি টর্নেডোর। দর্শকরা, এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।